আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে এসেছি আবারও আপনাদের কাছে। দেখছেন বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথায়। সাথে আছি আমি ডক্টর জান্নাতুন নাইম। দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের অতিথি, প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মোহাম্মদ মোফাজ্জল হোসেন স্যার। আসুন পরিচিত হয়ে নিচ্ছি আমাদের অতিথির সাথে। স্যার, বিআরবি হসপিটালস এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা ডক্টর জান্নাতুন নাইম। আমাদের অনুষ্ঠান শুরু করব তার আগে আমাদের যে অতিথি আছেন তার বিষয়ে বলছি যে ডক্টর মোফাজ্জল স্যার বিআরবি হসপিটালস লিমিটেডের মেডিকেল অনকোলজি বিভাগে চিফ অনকোলজিস্ট হিসেবে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন। এখান থেকেই হয়তো আপনারা আজ করতে পারছেন আজ কথা বলবো কী বিষয়ে। জি দর্শক, ক্যান্সারেরই একটি বিষয় নিয়ে আজ আলোচনা করব। পুরো পৃথিবীতে এই যে সেপ্টেম্বর মাসটি জুড়ে সারা মাস ব্যাপী পালিত হচ্ছে প্রোস্টেট ক্যান্সার সচেতনতায়। আজ কথা বলবো প্রোস্টেট ক্যান্সার নিয়েই, প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে সচেতনতা, এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। এবং আমাদের আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকুক বা যে কোনো মনের আকাঙ্ক্ষা থাকুক, জিজ্ঞাসা থাকুক, আমাদের কাছে প্রশ্নটি পৌঁছে দিন কমেন্টের মাধ্যমে। চেষ্টা করব লাইভ চলাকালীন সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তর পৌঁছে দিতে। প্রোস্টেট ক্যান্সার নিয়ে কথা বলবো স্যার। শুরুতেই জানতে চাচ্ছি যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন বিশ্বব্যাপী প্রোস্টেট ক্যান্সারের প্রকোপ সম্পর্কে। দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সেপ্টেম্বর মাসটা যেমন ডক্টর জান্নাতুন নাইম বললেন যে প্রোস্টেট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, উদ্দেশ্য হচ্ছে প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে কিছু জ্ঞান দেওয়া এবং কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায় এবং আর্লি ডিটেক্ট করা যায়, সেই উদ্দেশ্যে মানুষকে সচেতন করা। তো ক্যান্সারের যে ভয়াবহতা সেটা বিশ্বব্যাপী এরকম যে প্রায় 20 মিলিয়ন অর্থাৎ 2 কোটি লোক প্রতি বছর নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়। এর মধ্যে 19.3 মিলিয়ন অর্থাৎ 1 কোটি 93 লক্ষ মানুষ, 9.3 মিলিয়ন অর্থাৎ 93 লক্ষ মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করে। এখন যদি আমি প্রোস্টেট ক্যান্সারের কথা বলি তাহলে বিশ্বব্যাপী 3,66,000 প্রায় ক্যান্সারে আক্রান্ত হয়। মৃত্যুর হারও এরকম প্রায় 1 লাখের উপরে। তো 16 লক্ষ হচ্ছে বিশ্বব্যাপী এবং 3,66,000 ইউএসএতেই শুধু হয়। আর ইউএসএতে মারা যায় প্রায় 34,000 মতো প্রতি বছরে এবং বিশ্বব্যাপী মারা যায় প্রায় 2-3 লাখ লোক প্রায় প্রতি বছরে মারা যায়। বাংলাদেশে যদি আপনি ক্যান্সারের কথা বলেন, প্রোস্টেট ক্যান্সার অনেক নিচে, আমাদের খুব বেশি না, 2.5 থেকে 3,000 লোক নতুন করে প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত হয় এবং 12 থেকে 1500 লোক এই প্রতি বছর প্রোস্টেট ক্যান্সারে মারা যায়। আপনি বিশ্বব্যাপী চিন্তা করলে এটা কিন্তু ভয়াবহতা বিশাল, কিন্তু বাংলাদেশের জন্য এটা অনেক কম। বাংলাদেশের অন্যান্য ক্যান্সারের তুলনায় প্রোস্টেট ক্যান্সার অনেক কম। ধন্যবাদ স্যার আপনাকে। এই যে প্রোস্টেট ক্যান্সার নিয়ে আমরা আলোচনা করছি, প্রোস্টেট ক্যান্সারগুলো কেন হয়, কি কি কারণ আছে? প্রোস্টেট ক্যান্সারের কারণের মধ্যে একটাই ব্যাপার যে পুরুষ হওয়াটাই সবচেয়ে বড় রিস্ক, যেহেতু পুরুষেরই প্রোস্টেট গ্ল্যান্ডটা থাকে আর বয়সের সাথে এটার একটা সম্পর্ক আছে। 40 বছরের নিচে প্রোস্টেট ক্যান্সার কিন্তু খুবই বিরল, সবচেয়ে বেশি হয় 65 থেকে 74 বছরের মধ্যে। তো এই জন্যেই বয়সের বাড়ার সাথে সাথে ঝুঁকিটাও বাড়তে থাকে। তারপরে আছে অনেকেই ধারণা আছে যে সেক্স হরমোন, মেল সেক্স হরমোনের সাথে এটার সম্পর্ক আছে, কিন্তু খুব বড় স্টাডিতেও দেখা গেছে যে ওইরকম কোনো ডাইরেক্ট সম্পর্ক ওই মেল সেক্স হরমোনের সাথে নাই। অন্যগুলির সাথে আছে, যেমন ওবেসিটি অর্থাৎ মোটা হওয়া, স্থূলকায় হওয়া, বডি মাস ইন্ডেক্সটা অনেক বেশি হওয়া। তারপরে আছে খাবারের অভ্যাস, খাদ্যাভ্যাসের মধ্যে যারা রেড মিট এবং মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস বেশি খান তাদের কিন্তু প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে। স্মোকিং, অ্যালকোহল, সিডেন্টারি লাইফ, এই সবগুলি কিন্তু প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। রেডিওথেরাপির ব্যাপারটা বলা হয় যে অনেক সময় পেলভিক রিজিয়নে পুরুষের যদি কোনো রেডিওথেরাপি দেওয়া হয় এটা বাড়ে, কিন্তু এটা পুরোপুরি সত্য নয়। অনেকে কিন্তু আমরা ফলিক অ্যাসিড, ভিটামিন সাপ্লিমেন্ট, এগুলো জিঙ্ক, এগুলো নিয়ে থাকি, এগুলো কিন্তু মনে হয় যেন অনেক ক্যান্সার প্রোটেক্ট করবে, কিন্তু এটা কিন্তু প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কিন্তু বাড়ে এটাতে। কাজে এইসব ব্যাপারগুলি খেয়াল রাখতে হবে। এগুলি মোটামুটি। আর একটা আছে জেনেটিক ফ্যাক্টরের মধ্যে একটা জিন আছে BRCA1-2 জিন, যেটা আমরা ব্রেস্ট ক্যান্সারের সাথে রিলেট করি, ওভারিয়ান ক্যান্সারের সাথে রিলেট করি। এখন এই প্রোস্টেট ক্যান্সারের সাথেও BRCA2 এর জিনের একটা সম্পৃক্ততা আছে। যেসব
মানুষের মধ্যে এটা থাকে, এই জিনটা বিদ্যমান থাকে, তাদের প্রস্টেট ক্যান্সার ঝুঁকি বাড়ে। এছাড়া ফ্যামিলিতে যদি কারোর থাকে, আগে ফাদারের ছিল, ছেলের রিস্ক অনেক বেশি থাকবে। সো ফ্যামিলিয়াল এবং জেনেটিক এই দুইটা কারণ কিন্তু বেশ ইম্পর্টেন্ট কারণ। এটার আরেকটা ইমপ্লিকেশন হচ্ছে যে এই যে জেনেটিক কারণটা বললাম, BRCA1 জিন যদি পজিটিভ থাকে, 2 জিন পজিটিভ থাকে, তাহলে যখন প্রস্টেট ক্যান্সার হয় তখন কিন্তু আমরা অন্যান্য চিকিৎসার সাথে কিছু ওষুধ আছে ট্যাবলেট ফর্মে, সেগুলো দিতে পারি, আমরা বলি পার্প ইনহিবিটর। সেটা আমি ট্রিটমেন্টের বেলায় আর একটু বিস্তারিত বলি। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা প্রোস্টেট ক্যান্সারের কারণগুলো থেকে অনেক কিছুই জেনেছি, কিন্তু এছাড়া কি আর কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা, কারা এই স্বাস্থ্য ঝুঁকিতে আছে? যেটা বললাম এগুলি আর কি স্বাস্থ্য ঝুঁকি, যেমন অতিরিক্ত মোটা হওয়া, তারপরে খাদ্যাভ্যাসের মধ্যে যেগুলো আছে, ভেজিটেবল কম খাওয়া, রেড মিট বেশি খাওয়া, মিল্ক প্রোডাক্ট বেশি খাওয়া, অনেক সময় ভিটামিন সাপ্লিমেন্ট বেশি নেওয়া। আর ঝুঁকি কম কথা যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে স্ট্যাটিন কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর। তারপরে আছে টমেটো বলা হয় যে টমেটো নাকি এটা প্রোটেক্ট করে। আর ফিজিক্যাল এক্সারসাইজ, পরিমিত খাবার কম খাওয়া, সবজি বেশি খাওয়া, এই জাতীয় খাবারে কিন্তু এটা প্রোটেক্ট করে আর কি। ধন্যবাদ স্যার আপনাকে। এই বেলায় এসে জানতে চাচ্ছি যে প্রোস্টেট ক্যান্সার কি কি উপসর্গের মাধ্যমে এই রোগটি আসলে প্রকাশ পায়? প্রোস্টেট ক্যান্সার, প্রোস্টেট গ্ল্যান্ডটা যেহেতু মূত্রথলির গোড়ার দিকে থাকে, পুরুষাঙ্গ এবং মূত্রথলির মাঝামাঝি গোড়ার সংযোগস্থলে থাকে, কাজেই সিমটমগুলি বেশিরভাগই হয় প্রস্রাব সংক্রান্ত, অর্থাৎ প্রস্রাব ঘন ঘন হওয়া, প্রস্রাব আটকে রাখতে না পারা, প্রস্রাব করার পরপরই আবার মনে হবে যেন প্রস্রাব হয়নি, আরেকটু করলে সুবিধা হতো, এরকম নকচিউরিয়া বা রাতে প্রস্রাব করা, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া বা বীর্যের সাথে রক্ত যাওয়া, এগুলি হচ্ছে প্রথম দিকের লক্ষণ। পরের দিকে অনেক সময় প্রস্রাব আটকেও যেতে পারে। এছাড়া যখন ছড়িয়ে যায় আশেপাশে, পার্টিকুলারলি কোমরের হাড্ডিতে ছড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে বেশি, তখন কিন্তু কোমরে ব্যথা নিয়েও অনেক পেশেন্ট আসে। আমাদের কাছে এরকমও পেশেন্ট এসছে যে পুরো প্যারালাইসিস হয়ে গেছে, একদম উঠতেই পারে না। তখন দেখা গেল যে তার ওই পিছনের দিকের যে নিচের ভার্টিব্রাগুলি আছে, মেরুদণ্ডের হাড্ডিগুলি আছে, সেগুলি কমপ্লিটলি কোলাপস হয়ে গিয়েছে। আবার ট্রিটমেন্ট করলে, রেডিওথেরাপি দিলে কিন্তু মোটামুটি ইমপ্রুভ করে যায়। তো এই সিমটমগুলি হচ্ছে সবচেয়ে মানে কমন সিমটম আর কি। একটা জিনিস এখানে বলে রাখা দরকার, আমরা প্রস্টেট গ্ল্যান্ড যখন বড় হয় দুইটা কারণে হয়, একটা হচ্ছে বিনাইন এনলার্জমেন্ট বলি আমরা, আরেকটা হচ্ছে ক্যান্সার রিলেটেড এনলার্জমেন্ট। বিনাইন এনলার্জমেন্ট হলেও মোটামুটি একই ধরনের সিমটম আসে, সেই জন্যেই যদি কারোর এই জাতীয় সিমটম হয় তাহলে কিন্তু তখনই এই পরীক্ষাগুলি করে নেওয়া উচিত যে তার এটা প্রস্টেট বিনাইন এনলার্জমেন্ট হয়েছে বা স্বাভাবিক এনলার্জমেন্ট হয়েছে 40-50 বছরের পরে যেটা হয়, নাকি এটা ক্যান্সারের কারণে হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট কারণ আমি বলি, প্রস্টেট গ্ল্যান্ডের এই সিমটমগুলি কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলেও এই টাইপের সিমটম হয়, এবং যাদের বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় বা প্রস্টেটাইটিস হয় তাদের কিন্তু প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়। আচ্ছা, এই যে কোনো রোগী যখন ক্যান্সার স্পেশালিস্টের কাছে প্রোস্টেট ক্যান্সারের এই উপসর্গগুলো নিয়ে আসে, তখন সাধারণভাবে কি কি পদ্ধতির মাধ্যমে রোগটি শনাক্ত করা হয়? আমরা প্রথমেই যেটা চিন্তা করি, যদি প্রস্টেট ক্যান্সারের কথা চিন্তা করা হয়, একটা মানুষ, আমি বললাম বয়সের সাথে সম্পৃক্ততা আছে, কাজেই 40-এর উপরে যদি কোনো ব্যক্তি এই রকম সিমটম নিয়ে আসে যেগুলো আমি বললাম, তখন কিন্তু প্রথমেই একটা টেস্ট করলেই বোঝা যায়। পিএসএ মানে হচ্ছে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। প্রস্টেট স্পেসিফিক মানে হচ্ছে এটা প্রস্টেট ছাড়া আর অন্য কোথাও থেকে আসে না, প্রস্টেট থেকেই আসে, কিন্তু এটা কিন্তু ক্যান্সার স্পেসিফিক না, প্রস্টেট স্পেসিফিক। অর্থাৎ ক্যান্সার হলেই যেটা বাড়বে, অন্য কোনো কারণে বাড়বে না তা কিন্তু নয়। যেমন আমি বললাম প্রস্টেট ইনফেকশন হলে বাড়তে পারে, প্রস্টেটে যদি যে কোনো কারণে প্রস্টেট গ্ল্যান্ডটা হয় মানে আঘাতপ্রাপ্ত হয়, যেমন সাইক্লিং করলে, তারপরে ম্যাস্টারবেশন, সেক্সুয়াল ইন্টারকোর্স, সবগুলোতে কিন্তু পিএসএ বাড়ে। সেজন্যেই আবার বলেছিলাম প্রস্টেটাইটিস যদি হয় তাহলে কিন্তু অনেক বাড়ে, 20, 30, 40ও হয়ে গেছে। এরকমও পেশেন্ট পেয়েছি আমরা যে 40-45 পিএসএ হয়ে গেছে, নর্মাল 4-এর নিচে থাকার কথা। তারপরে ট্রিটমেন্ট করার পরে যখন প্রস্টেটাইটিসটা ইমপ্রুভ করে গেছে তখন কিন্তু পিএসএটা একদম নর্মাল লেভেলে চলে আসছে। কাজেই এই সব জিনিসগুলি এক্সক্লুড করলে, যদি পিএসএ পারসিস্টেন্টলি বেশি থাকে, আর পরবর্তীতে যেটা করি আমরা, পিএসএ বেশি পেলে তখন আরও আছে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করা হয়, প্রস্টেট গ্ল্যান্ডটাকে ফিল করা যে এটা শক্ত হয়ে আছে কিনা, হার্ড কিনা, ইরেগুলার কিনা।
তারপরে আল্ট্রাসাউন্ড করলেই বোঝা যায় মোটামুটি। বাট পরে যখন মোটামুটি একটা ডায়াগনোসিস আমরা সন্দেহ করি খুব প্রখরভাবে, তখন আমরা কী করি, তখন আমাদের যেটা করতে হয় বায়োপসি করে এটা কনফার্ম করতে হয়। বায়োপসিটা ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড গাইডেড বায়োপসি করা হয় ইউজুয়ালি, অনেকগুলো স্পট থেকে নেওয়া হয়, 12টা জায়গা থেকে 6 to 12 জায়গা থেকে নেওয়া হয়, কারণ অনেক সময় প্রথমে একটা জায়গাতে এটা দেখা দিতে পারে, কাজে আপনি মিস করতে পারেন, সেই জন্য অনেক জায়গা থেকে এটা নেওয়া হয়। এটা নেওয়ার আরেকটা ইম্পর্টেন্ট যে হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে এটা কনফার্ম করলো ডায়াগনোসিসটা, দ্বিতীয় হচ্ছে আমরা ওই গ্রেডটা দেখার জন্য গ্লিসন গ্রেড বা গ্লিসন স্কোর বলি একটা, যেটা দিয়ে আমাদের এই ক্যান্সারের গতিটা কেমন হবে ভবিষ্যতে সেটা আমরা বুঝতে পারি। ধন্যবাদ স্যার। এই যে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় সার্জারি, কেমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপি, আমরা জানি যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে এইসব চিকিৎসার মাধ্যমে যেতে হয়। প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে এইসব চিকিৎসার গুরুত্ব জানতে চাচ্ছি। প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা আপনি যেমনটি বললেন যে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এই কেমোথেরাপিটা কিন্তু এত সহজে প্রোস্টেটের বেলায় আসে না। অন্য ক্যান্সারের বেলায় যেমন প্রযোজ্য সেরকম কিন্তু এখানে না, এখানে কেমোথেরাপির রোলটা অনেক পড়ে। আর অন্য ক্যান্সারের সাথে তুলনা করলে দুইটা ক্যান্সার, ব্রেস্ট এবং প্রোস্টেট ক্যান্সার, এই দুটো ক্যান্সার হরমোন দ্বারা ট্রিটমেন্ট করা যায়। আমরা যে কোনো ক্যান্সার ট্রিটমেন্ট করতে গেলে ডায়াগনোসিস কনফার্ম হওয়ার পরেই প্রথম যে জিনিসটা করি সেটা কোন স্টেজে আছে, এটা কি প্রোস্টেটের মধ্যেই সীমাবদ্ধ আছে, প্রোস্টেটের আশেপাশে ছড়িয়ে গেছে অর্থাৎ লোকালাইজড অর্থাৎ প্রোস্টেটের মধ্যে আছে, লোকালি অ্যাডভান্সড বা প্রোস্টেটের আশেপাশেই আছে, আর হচ্ছে মেটাস্ট্যাটিক বা স্টেজ 4 অর্থাৎ অন্য জায়গাতে ছড়িয়ে গেছে, পার্টিকুলারলি বোনসে ছড়িয়ে গেছে কিনা। এরপরে যেটা আমরা করি পিএসএ, তারপর গ্রেড, গ্লিসন গ্রেড যেটা বললাম, এগুলো নিয়ে এবং স্টেজ মিলিয়ে আমরা রিস্ক ক্যাটাগরি করি। অনেক রকমের রিস্ক ক্যাটাগরি আছে, অত বেশি বিস্তারিত না বলে আমি বলবো যে লো রিস্ক, ইন্টারমিডিয়েট রিস্ক, হাই রিস্ক, এই রিস্ক ক্যাটাগরাইজেশন করে এবং কোন স্টেজে আছে সেটার উপর ভিত্তি করে আমরা ট্রিটমেন্ট করি। তো আপনি 3টা মডালিটির কথা বলেছেন, এছাড়াও আরও মডালিটি আছে। মেইন হচ্ছে হরমোন ট্রিটমেন্ট। অনেক সময় লোকালাইজ থাকলে আমরা 2টা পদ্ধতি ব্যবহার করি, একটা হচ্ছে প্রোস্টেটেক্টমি অর্থাৎ পুরো প্রোস্টেটটাকে উঠিয়ে ফেলা, আর কোথাও যায় নাই এটা যদি নিশ্চিত হতে পারি, সেই জন্যে কিন্তু আমরা আগে স্টেজিং করি। স্টেজিং করা হয়, সবচেয়ে আধুনিক পদ্ধতি হচ্ছে পিএসএমএ পেট। পিএসএমএ পেট অর্থাৎ ওই পিএসএ যেটা বললাম সেটা যে প্রোস্টেট গ্ল্যান্ডের সেলগুলি যখন বাইরে চলে যায়, ওই ক্যান্সার সেলের গায়েও এই আবরণটা থাকে, পিএসএমএ মেমব্রেন অ্যান্টিজেন থাকে, সেইটা ডিটেক্ট করে এটা কোথায় কোথায় গিয়েছে শরীরে সেটা বলতে পারে। সেই জন্য এটা হচ্ছে সর্বাধুনিক পদ্ধতি। এখন আমাদের দেশে এটা হচ্ছে, পিএসএমএ পেট আগে হতো না, মাস 6 হলো আমাদের দেশে এটা শুরু হয়েছে। তখন আমরা হিসাব করি যে কোনটা তার জন্য বেস্ট ট্রিটমেন্ট। যদি প্রোস্টেটের মধ্যে থাকে তাহলে 2টা পদ্ধতি, একটা হচ্ছে রেডিক্যাল প্রোস্টেটেক্টমি বা প্রোস্টেট গ্ল্যান্ডটাকে উঠিয়ে ফেলা, অথবা রেডিক্যাল রেডিওথেরাপি। যারা প্রোস্টেট অত বড় সার্জারি করতে না চান তাদের জন্য রেডিওথেরাপি দেওয়া হয়, পুরো প্রোস্টেটটাকে রেডিওথেরাপি দিয়ে ডিস্ট্রয় করে দেওয়া হয়। তারপরেও অনেক সময় হরমোন ট্রিটমেন্ট লাগে। আর যদি লোকালি অ্যাডভান্স থাকে তখন আমরা প্রথমে হরমোন দিয়ে এটাকে ছোটো করে নিই বা কনসাই আরও একটু স্টেজ ডাউন করে নিয়ে তারপরে রেডিক্যাল রেডিওথেরাপি বা রেডিক্যাল প্রোস্টেটেক্টমি করা যায়। আর স্টেজ 4 হয়ে গেলে তখন মূলত চিকিৎসা হরমোন ট্রিটমেন্ট। মূলত কেন বললাম, অনেক সময় অলিগোমেটাস্ট্যাটিক বলা হয়, মেটাস্টেসিস হয়েছে কিন্তু খুব বেশি জায়গায় নাই, অল্প 2-1টা জায়গায়, তখন কিন্তু আমরা রেডিওথেরাপি এবং হরমোন ট্রিটমেন্ট দিয়ে কাজ করতে পারি এবং রেডিক্যাল প্রোস্টেটেক্টমি ওইসব ক্ষেত্রে করা যায়। আর ওই যে বলেছিলাম জেনেটিক ফ্যাক্টর BRCA2 জিন, BRCA1, এগুলি যদি কারোর মধ্যে পজিটিভ থাকে তাহলে কিন্তু আমরা পার্প ইনহিবিটর নামে একটা ট্যাবলেট আছে, সেগুলো আমরা এখন ট্রিটমেন্টে ব্যবহার করি। হরমোনের চিকিৎসার সুবিধা হচ্ছে, আর হরমোন কিন্তু আবার 2ভাবে করা যায়, এটাকে আমরা বলি অ্যান্ড্রোজেন ডেপ্রিভেশন থেরাপি। এটা সার্জিক্যালি করা যায়, অন্ডকোষ 2টা ফেলে দিলেই মোটামুটি হয়ে যায়, তারপরে শুধু একটা ট্যাবলেট খেলে হয়। আর একটা আছে মেডিক্যালি, অর্থাৎ কিছু ইনজেকশন আছে, সেগুলি দিয়ে আমরা এই টেস্টোস্টেরনটাকে ডিপ্রাইভ করতে পারি, ব্লক করতে পারি, এইভাবে 2ভাবে করা যায়। আর হরমোন ট্রিটমেন্টের কথা আমি বলেছি, হরমোন ট্রিটমেন্ট অনেক রকমের আছে, এখন অনেকগুলি বেরিয়েছে, সবগুলি আমাদের দেশে এখন পাওয়া যায়। আর BRCA1-2 পজিটিভ থাকলে তখন আমরা এটা করি। আর কেমোথেরাপিটা হচ্ছে হরমোনের, যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে হরমোন 2.5 থেকে 3 বছরের বেশি ইউজুয়ালি কাজ করে না, অনেক ক্ষেত্রে 3-4 বছরও করে। তো আমরা বলি 30 মাস ±6 মান্থস, অর্থাৎ 2 থেকে 3 বছর। এরপরে কিন্তু এক সময় আসে যখন আর হরমোন কাজ করে না,
তখন আমরা ওটাকে বলি সিআরপিসি বা এইচআরপিসি, হরমোন রিফ্র্যাক্টরি প্রস্টেট ক্যান্সার বা ক্যাস্টেট রেজিস্ট্যান্ট প্রস্টেট ক্যান্সার। তখনই কিন্তু কেমোথেরাপির রোলটা আসে। অনেকগুলি স্টাডিতে আবার অনেক আর্লি স্টেজে যখন ভলিউম বেশি থাকে ক্যান্সারের, তখনও কিন্তু কেমোথেরাপি যোগ করলে রেজাল্টটা, ওভারঅল রেজাল্ট ভালো হয়। সো এই ট্রিটমেন্টগুলি মডালিটি আমি কিন্তু মোটামুটি প্রায় সবই বলে দিয়েছি। ধন্যবাদ স্যার আপনাকে। অর্থাৎ গতানুগতিক ক্যান্সারের যে চিকিৎসা, তা থেকে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা কিছুটা ব্যতিক্রম আছে, পার্টিকুলারলি ইনকর্পোরেশন অফ হরমোন। জি, ধন্যবাদ স্যার। প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে এই রোগটি কতটা নিরাময়যোগ্য? নিরাময়যোগ্য বলা যায়, ওই এগেইন স্টেজের কথা উপরে নির্ভর করবে, তারপরে কোন রিস্ক গ্রুপে আছে সেটার উপরে অনেকখানি নির্ভর করবে। যদি লোকালাইজড হয় তাহলে কিন্তু কিউরেবল। এই যে সার্জারি আবার দুই রকমের আছে, একটা হচ্ছে ওপেন সার্জারি, একটা হচ্ছে রোবোটিক সার্জারি। আমাদের দেশেও রোবোটিক সার্জারি শুরু হয়েছে। সো এই লোকালাইজ থাকলেই কেবল কিওরের সম্ভব। আর যদি স্টেজ 4 হয়ে যায়, ইটস নট কিউরেবল। আমরা পার্টিকুলারলি পেশেন্টকে বুঝিয়ে বলি যে কিউরেবল না, বাট ট্রিটেবল। ট্রিটেবল মানে আমি কন্ট্রোল করতে পারবো, কন্ট্রোল করে অনেক দিন আপনাকে সুস্থ রাখতে পারবো। এরকম 5-7 বছর পেশেন্ট অনেক আছে যাদের শুধু হরমোন ট্রিটমেন্ট দিয়ে যারা সুস্থ আছেন। কাজেই ইট ইজ ট্রিটেবল বাট নট কিউরেবল। কিউরেবল হচ্ছে শুধু স্টেজ when it is confined to the prostate, অর্থাৎ প্রোস্টেটের মধ্যেই যখন সীমাবদ্ধ থাকবে, প্রোস্টেটের বাইরে বিস্তৃতি লাভ করে নাই, তখনই কেবল সম্ভব। অর্থাৎ নিরাময়টা আসলে পুরোপুরি ডিপেন্ড করছে যে আর্লি ডিটেকশনের উপরে। ক্যান্সারের ক্ষেত্রে আমরা যে বিষয়টি জানি যে আর্লি ডিটেকশনটা আসলে নির্ভর করে স্ক্রিনিং এর উপর। তো স্ক্রিনিং পদ্ধতি সম্পর্কে জানতে চাচ্ছি যে কিভাবে এবং কতদিন পর পর স্ক্রিনিং করা হয়। স্ক্রিনিং আমরা বলি যে 40 বছর বয়সের উপরে হলে করতে হয়। ইউজুয়ালি রিকমেন্ডেশন হচ্ছে প্রায় বেশিরভাগ দেশেই 50-এর উপরে। কিন্তু যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যাদের জেনেটিক প্রিডিসপোজিশন আছে এবং ব্ল্যাক, এদের জন্যে 40 বছরের উপরেই স্ক্রিনিং করতে হয়। কিচ্ছু না, একটা সিম্পল টেস্ট, বছরে একবার পিএসএ টেস্ট করলেই এটা বলা যায় যে তার প্রোস্টেট ক্যান্সার আছে কি না। যদি থাকে তখনই নর্মাল। এই যে প্রোস্টেট ক্যান্সারের মৃত্যুর হার কিন্তু অনেক, আমি যদি ওভারঅল বলি স্টেজ 1 থেকে 4 পর্যন্ত সব কিছু মিলিয়ে যদি ওভারঅল দেখা যায় যে 97.5% লোক 5 বছর পরেও বেঁচে থাকে। এটা কেন সম্ভব হয়েছে? এই স্ক্রিনিংয়ের কারণে। আর্লি স্টেজের ক্যান্সারটা বেশি ধরা পড়ছে, কাজে ট্রিটমেন্ট করলে, যেহেতু আর্লি স্টেজটা কিউরেবল আর লেট স্টেজ কিউরেবল না বাট ট্রিটেবল, এবং ট্রিটমেন্ট ইজ ভেরি ইফেক্টিভ, সেই জন্যেই 5 বছর পরেও কিন্তু 97.5% মানুষ সুস্থ বেঁচে থাকে প্রোস্টেট ক্যান্সার সহই। কাজেই আর্লি ডিটেকশনের জন্য সেটা হচ্ছে বছরে একবার পিএসএ করা। যাদের বয়স, আমি বলবো আই উইল রিকমেন্ড 40 বছর। আমরা ব্ল্যাকও না, আমরা হোয়াইটও না, আমরা মিক্সড। কাজে আমাদের জন্যে, এবং যাদের পারিবারিক ঝুঁকি আছে বা জেনেটিক প্রিডিসপোজিশন আছে, তাদের জন্যে 40-এর উপরে গেলেই বছরে একবার পিএসএ করলে হবে। পিএসএ যদি বেশি পান, তখন আমি যেসব কারণে পিএসএ বাড়ি সেগুলি এক্সক্লুড করলে পরীক্ষা করে দেখতে হবে প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে কোনো ইরেগুলারিটি আছে কিনা, ইনহোমোজেনিয়াস কিনা, এবং পরে বায়োপসি করে কনফার্ম করতে হবে। এই যে পিএসএ এর মাধ্যমে স্ক্রিনিং এর কথা বলছেন, পিএসএ সম্পর্কে জানতে চাচ্ছি যে এটা আসলে কিভাবে করা হয়? কিছুই না, এটা ব্লাডের একটা সিম্পল টেস্ট, যে কোনো সময় করা যায়। এটার সাথে ওই এর কোনো রিলেশন নেই যে সকালে খালি পেটে করতে হবে, এই রাতে করতে হবে, তা না। একটা ব্লাড কত 2-3 সিসি ব্লাড নিয়ে দিলেই সেরাম পিএসএ লেভেল করা যায়। এটা 3-4 ঘন্টার মধ্যেই রিপোর্ট পাওয়া যায়। এটা এমন কোনো কঠিন পরীক্ষা না, আর এত বেশি যে কস্টলি তাও না। 400-500 টাকার একটা টেস্ট, এটা করলেই বছরে একবার যদি কেউ করে, পুরুষদের জন্যে এটা রিকমেন্ডেড। আরও কয়েকটা ক্যান্সার আছে যাদের স্ক্রিনিং করা হয়, তার মধ্যে প্রোস্টেট ক্যান্সার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং আমরা রিকমেন্ড করি, এবং আমি ব্যক্তিগতভাবেও এটা প্র্যাকটিস করি। এই যে প্রোস্টেট ক্যান্সারের শনাক্তকরণে অথবা এর চিকিৎসায় উন্নত বিশ্ব বনাম বাংলাদেশ কিভাবে দেখছেন? আমি কিন্তু এই যে এতক্ষণ যে বর্ণনা করলাম তার মধ্যেই এটার উত্তর আছে। আমি বলেছি যে ট্রিটমেন্ট, স্ক্রিনিং, এমনকি স্টেজিংয়ের যে লেটেস্ট জিনিস সেটা হচ্ছে পিএসএমএ পেট, সেটা এসে গেছে। কাজেই এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় হচ্ছে যে ট্রিটমেন্ট লোকালাইজ ট্রিটমেন্ট, সার্জারি করা হচ্ছে, রেডিওথেরাপি আছে আমাদের দেশে, এমনকি রোবোটিক সার্জারিও শুরু হয়েছে। তারপরে যেটা হরমোনাল যে ট্রিটমেন্টগুলি, অ্যান্ড্রোজেন ডিপ্রিভেশন থেরাপি বলে, এটা ইজিলি করা যায়।
দুইভাবে করা হয়, সার্জিক্যাল অথবা সার্জিক্যাল মানে রিমুভাল অফ বোথ দি টেস্টিস। আর হরমোনের যেগুলি আছে অ্যান্ড্রোজেন সবগুলি আমাদের দেশে আছে, রিসেপ্টর ব্লকার, অ্যান্ড্রোজেন, অ্যান্টি অ্যান্ড্রোজেন এবং সিনথেসিস ব্লকার সব কিছুই আমাদের দেশে অ্যাভেলেবল। এমনকি ওই যে বললাম BRCA2 জিন পজিটিভ থাকলে তাদের জন্য যে পার্ফ ইনহিবিটর সেটা আমাদের দেশে তৈরি হচ্ছে এবং এটা বিদেশে এক্সপোর্ট হচ্ছে। কাজেই আমি প্রস্টেট ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য কাউকে এই বর্ডার ক্রস করতে হবে, বাংলাদেশের বাইরে যেতে হবে, সিঙ্গাপুর, থাইল্যান্ড, USA, ইন্ডিয়া, অ্যাবসলিউটলি নট রিকোয়ার্ড। এইটুকু আমি বিশ্বমানের চিকিৎসা এখন আমাদের দেশে 100%। ধন্যবাদ স্যার। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, সময় স্বল্পতার জন্য এর চেয়ে বেশি আগাতে পারছি না। যাবার বেলায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে যাবেন যে প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে কি কি করণীয়। আমি আগেই বলেছি এর মধ্যে কারণগুলির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সুস্থ থাকতে গেলে আপনাকে খাবারের ব্যাপারে লক্ষ্য রাখতে হবে, শারীরিক পরিশ্রম করতে হবে, হচ্ছে যেসব কারণে হয় সেগুলি আগে বলেছি সেগুলি দিকে খেয়াল রাখতে হবে। আর আর্লি ডিটেকশনের জন্য বছরে একবার যাদের বয়স 40 বছর উপরে হয়েছে তাদের জন্য PSA টেস্ট করতে বলবো। আর শেষ কথা হচ্ছে এবারের প্রতিপাদ্য বিষয়, ডোন্ট বার্গেন উইথ ইউর প্রস্টেট। কাজে এখানে কোনো ঝুঁকি নেবেন না, এখানে এটার সাথে কোনো না ঠিক আছে দেখি কি হয়, এই করবো কি করবো না, এটা নো, ডোন্ট টেক দ্যাট চান্স। সো এই মেসেজ দিয়ে আমি শেষ করতে চাই। কিন্তু স্ক্রিনিংয়ের উপরে বেশি গুরুত্ব দেব। আমাদের দেশে ওয়াইডলি প্র্যাকটিস না, যাদের বয়স 40 ক্রস করেছে তারা বছরে একবার PSA টেস্ট করে জেনে নিন যে আপনার প্রস্টেট ক্যান্সার ইতিমধ্যেই হয়ে গেছে কিনা বা আপনি কোথায় আছেন। ধন্যবাদ স্যার আপনাকে, আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে এবং ধন্যবাদ। বিআরবির পক্ষ থেকে। দর্শক, আজ এ পর্যন্তই ছিল। আশা করি দেখা হবে আবারও কোনো দিন নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলতে চলে আসবো আপনাদেরই সাথে। তার আগে যাবার বেলায় আপনাদের বলে নিচ্ছি, প্রোস্টেট ক্যান্সার নিয়ে আজ কথা বলছিলাম। আমাদের যে সকল দর্শক আজ দেখছেন তাদের মধ্যে সকল পুরুষ দর্শককে অনুরোধ করব যে শুধুমাত্র একটা ব্লাড টেস্টের মাধ্যমে নিজের প্রোস্টেটের স্বাস্থ্য সম্পর্কে জেনে নিন এবং সচেতন করুন আপনার অন্য বন্ধুদের এবং পরিবারের সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও কোনো দিন। আসসালামু আলাইকুম।